সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমরা বৃষ্টিতে ছাতা ধরা সংক্রান্ত গাণিতিক সমস্যা একটা ভিডিও ক্লাসেই আমি পুরো টপিকসটির উপর বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি খন্দকার মোহাম্মদ শাহ আলম ফিজিক্স শিখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের পঞ্চম লেকচারে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের আজকের আলোচনার বিষয় বৃষ্টিতে ছাতা ধরা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো। আমরা প্রথমে আগে এই বৃষ্টিতে ছাতা ধরা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে আমাদের আপেক্ষিক বেগ সম্বন্ধে একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। তো আমরা প্রথমেই চলো আমরা আপেক্ষিক বেগ ব্যাপারটা একটু বুঝি। তোমরা আপেক্ষিক বেগ সম্বন্ধে প্রাথমিক ধারণা নিশ্চয়ই তোমাদের আছে যে আপেক্ষিক বেগ হচ্ছে একটি সাপেক্ষে অন্য কোনো কিছুর বেগ বিবেচিত হওয়া, এটি হচ্ছে আপেক্ষিক বেগ। তো আমরা যখন মনে করো এখানে দুটো গাড়ি দেখাচ্ছি আমি, একটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এ গাড়ি, আর বি গাড়ির বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমরা যখন আলাদাভাবে বলতেছি যে এ গাড়িটার বেগ 10 মিটার পার সেকেন্ড, এটির মানে আমরা মনে মনে ধরে নিচ্ছি এটা গ্রাউন্ডের সাপেক্ষে বা স্থির কোনো কিছুর সাপেক্ষে এটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো এটি আর উল্লেখ করার প্রয়োজন হয় না, আমরা 10 মিটার পার সেকেন্ড এ গাড়িটার বেগ মানে ধরেই নিই যে এখানে গ্রাউন্ডের সাপেক্ষে বা স্থির কোনো কিছুর সাপেক্ষে আমরা এই গাড়িটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা আসলে যেটা যাচ্ছি সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত, এটি আসলে এটার কনসেপ্টটা কি? আসলে বেগ মানে কি? বেগ মানে হচ্ছে এই গাড়িটা 1 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই তো? আর এই গাড়িটা কি 1 সেকেন্ড সময়ে এটি 20 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে তুমি 1 সেকেন্ড পরে যদি এই দুটি গাড়ির পজিশন দেখো, এই গাড়িটা 1 সেকেন্ডে চলে যাবে হচ্ছে 10 মিটার, ও যদি এখানে চলে যায় তাহলে এই গাড়িটা 1 সেকেন্ড পরে ও চলে যাবে হচ্ছে 20 মিটার। তার মানে এই গাড়িটা এখানে থেকে এই গাড়িটার যে অবস্থান তাকে কিন্তু সে 20 মিটার দূরে দেখবে না, সে কতটুকু দেখবে? সে হচ্ছে 10 মিটার দূরে দেখবে। তো এই ব্যাপারটা আসলে কি হয়, আমরা যার সাপেক্ষে বেগ বের করব, এই যার সাপেক্ষে বেগ তার বেগটাকে বিয়োগ করে দিলেই কিন্তু আসলে আপেক্ষিক বেগ পাওয়া যায়। সো এটাকে একটা সূত্র হিসেবে মনে রাখবা। ধরো আমি বিষয়টাকে এভাবে লিখব, ভ্যালোসিটি অফ বি, মানে নিচে আমি বি লেখা মানে হচ্ছে এটা বুঝবো এটা হচ্ছে বি এর বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তো যার সাপেক্ষে বেগ তাকে আমি একটু পরে এটার পরে লিখব, ইকুয়াল টু, এখানে হচ্ছে সূত্রটা হচ্ছে এখানে যার বেগ তার বেগটা শুরুতে মাইনাস যার সাপেক্ষে বেগ তার বেগটা আমরা বিয়োগ করে দেব। এটি আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে এই জায়গাটা সবসময় অনুসরণ করবা যে যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করে দেবো। এটা যদি গ্রাউন্ডের সাপেক্ষে হতো তাহলে গ্রাউন্ডের বেগ 0, তাহলে শুধু বি এর যে বেগ সেটাই হচ্ছে বেগ। তো এখানে দেখো বি এর বেগ কত? বি এর বেগ হচ্ছে 20, এর গাড়িটার বেগ কত? 10। তাহলে এ গাড়িটা বি গাড়িটাকে কি দেখবে? 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে দেখবে। এটি হচ্ছে আপেক্ষিক বেগ, তাই না? এর সাপেক্ষে বি এর বেগ। তো এবার ব্যাপারটা যদি উল্টা হতো, আমরা যদি বি গাড়িতে বসে এ গাড়িকে দেখতাম, তাহলে আমরা তখন লিখব হচ্ছে ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে এর বেগ। কি করতে হবে? এর বেগ থেকে বি এর বেগটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এর বেগ কত? এর বেগ হচ্ছে 10, বি এর বেগ কত? বি এর বেগ হচ্ছে 20, তাহলে কত হয়? -10। এই মাইনাস মানেটা কি? মাইনাস মানে হচ্ছে এই যেটার বেগ বেশি এই গাড়িতে বসে যদি তুমি এই গাড়িটাকে দেখো তাহলে মনে হবে যে এটা পিছনের দিকে যাচ্ছে, অর্থাৎ তুমি যদি বেগের এই ডিরেকশনটাকে পজিটিভ ধরো, নেগেটিভ মানে হচ্ছে তার উল্টা ডিরেকশন। তার মানে এই গাড়িটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যেতে দেখবে। তুমি বাসে বসে থেকে যখন একটা রিক্সার দিকে তাকাও তখন কিন্তু মনে হয় যে রিক্সাটা পিছনের দিকে ছুটতেছে, পিছনে যে রাস্তার সাথে যে গাছপালাগুলো আছে সেগুলোকে মনে হয় পিছন দিকে যাচ্ছে।
তার মানে তোমার বেগ বেশি, তোমার সাপেক্ষে তোমার চেয়ে কম বেগে চলমান কোনো কিছু এটি তোমার থেকে পিছনের দিকে সরে যাচ্ছে বলে মনে হবে। আচ্ছা, তো এটা মোটামুটি আমাদের আর ডিটেলস দরকার নেই, এখানে তুমি আরও অনেক বিষয় আছে, আমরা আপাতত এতটুকু জানলেই চলবে আমাদের বৃষ্টি পড়া সংক্রান্ত অঙ্ক করার জন্য। এবার আরেকটি বিষয় দেখো, আমাদের বৃষ্টি পড়ার সাথে খুবই প্রাসঙ্গিক আরেকটি বিষয় একটু আলোচনা করে নিয়ে আমরা বৃষ্টির অঙ্কে চলে যাচ্ছি। ধরো দুটো গাড়ি, এ গাড়ি এবং বি গাড়ি, এবার আগের বার যেমন একই দিকে যাচ্ছিল, তো এইবার তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি ব্যতীত অন্য যে কোনো কোণ হয়, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ কীভাবে বের করব। এখানে 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রির চেয়ে কম বেশি হতে পারে, মানে সোজা কথা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি না, একই সরলরেখা বরাবর হলে যোগ বিয়োগ দিয়ে কাজ সারতে পারবো আমরা। কিন্তু মধ্যবর্তী কোণ থাকলে তখন কি করব? মধ্যবর্তী যদি কোণ থাকে তখনও কিন্তু আমাদের ওই বেসিকটা ওইটাই আছে, সেটা হচ্ছে তুমি যদি এর সাপেক্ষে মানে এটার সাপেক্ষে এটার বেগ হিসাব করতে চাও, তার মানে এভাবে লিখবা ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, কিন্তু এইবার লিখতে হবে তোমাকে ভেক্টর ফর্মে। বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এটা একই দিক বরাবর হলে বা বিপরীত দিক হলে আমরা যোগ বিয়োগ দিয়ে কাজ সারতে পারবো, কিন্তু যখন এদের মধ্যবর্তী কোণ 0 এবং 180 ডিগ্রি ব্যতীত অন্য কিছু, তখন কিন্তু আমাদেরকে এটাকে ভেক্টর ফর্মে এই আপেক্ষিক বেগটা বের করতে হবে। অর্থাৎ ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে বি এর বেগ এর সাপেক্ষে, এই ব্যাপারটাকে লিখতে হবে হচ্ছে বি এর বেগ এই ভেক্টরটা বিয়োগ এর বেগ এই ভেক্টর, অর্থাৎ আমরা ভেক্টর রূপে বিয়োগ করব। ঠিক আছে, ভেক্টর রূপে বিয়োগ করব। তাহলে এখানে আমাদের এই যে ভেক্টর রূপে বিয়োগ করা, এইটার ক্ষেত্রে দেখো এই জায়গাটা একটু বোঝো, আমাদের বৃষ্টির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আমরা প্রয়োগ করব। এই যে এর বেগটাকে বিয়োগ করছি ভেক্টর রূপে, তোমরা আমি 1 নম্বর লেকচারে তোমাদের বিস্তারিত বর্ণনা করেছি ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর কী জিনিস। ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি আমরা একেবারে 180 ডিগ্রি উল্টে দিই, তাহলে ওই ভেক্টরটার একটা ঋণাত্মক ভেক্টর পাওয়া যায়। তাহলে এই ব্যাপারটাকে আমি কিন্তু এইভাবে বিবেচনা করতে পারি যে বি ভেক্টরের সাথে আমি মাইনাস এ ভেক্টরটাকে যোগ করতেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে যে লব্ধিটা পাবো, এই দুইটা ভেক্টর থেকে যে লব্ধি পাবো, সেই লব্ধিটাই আসলে সেই লব্ধির মান এবং দিক থেকেই আমরা জ্যামিতিকভাবে পেয়ে যাব যে এর সাপেক্ষে বি এর বেগটা এটি কোন দিকে এবং মান কত। তাহলে কি করতে হবে আমাকে, এই এর বেগটাকে ঋণাত্মক ভেক্টর নিতে হবে, উল্টা দিকে নিতে হবে। বি যেহেতু আমরা এর সাপেক্ষে নিচ্ছি, এর বেগটাকে উল্টাবো। বি এর বেগে আমাদের কিছু করতে হবে না, বি যেভাবে আছে বেগটা এভাবেই থাকবে। যার সাপেক্ষে বেগ তাকে যেহেতু বিয়োগ করতে হবে, সো এইটাকে আমরা ঋণাত্মক ভেক্টর নিই। তাহলে ঋণাত্মক ভেক্টর নিলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, দেখো আমরা এই চিত্রটা একটু বুঝি। আমরা জাস্ট এই ভেক্টরটাকে উল্টে দিলাম, মান ঠিক রাখবো, দিকটাকে শুধু বিপরীত দিকে নিয়ে যাব 180 ডিগ্রি। দেখো এখানে আগে যদি কোণটা 90 ডিগ্রি হয়, এখন হবে 180 মাইনাস 90। 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি। যে কোণই হোক না কেন 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলে তুমি নতুন কোণটা পেয়ে যাবা, যে এই বি ভেক্টর এবং এ ভেক্টর, মানে এ গাড়িটার বেগ আর বি গাড়িটার বেগ, এদের মধ্যবর্তী কোণ কত, আগের যে কোণটা ছিল 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলে তুমি নতুন কোণটা পেয়ে যাবা। তাহলে দুইটা ভেক্টরের মান পেয়ে গেলাম এবং মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম। তাহলে খুব সহজেই তুমি এখান থেকে লব্ধি বের করে ফেলতে পারবা। এই লব্ধিটা মান কত এবং দিক কোন দিকে, লব্ধির মান আর দিক বের করতে শিখেছিলাম আমরা সামন্তরিকের সূত্রে। তার মানে দেখো এরকম মাঝখান থেকে কোনো একটা জায়গাতে হবে, আমি যেহেতু মান দিই নেই এখানে, মোটামুটি ধরে নাও এটা যদি হয় লব্ধির মান এবং দিক, তার মানে হচ্ছে এ গাড়িতে বসে তুমি বি গাড়িটাকে ঠিক এদিকে চলতে দেখবা না। সাপোজ এ গাড়িটা যদি যায় হচ্ছে পূর্ব দিকে আর এটা যদি যায় উত্তর দিকে, তাহলে তুমি এই বি গাড়িটাকে ঠিক উত্তর দিকে চলতে না দেখে তুমি দেখতেছো এটাকে, এটা যদি পশ্চিম দিক হয়, দেখো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম, তাহলে এটাকে উত্তর পশ্চিম কোণাগুণি একটা দিক বরাবর এটাকে চলতে দেখতেছো। এটা ডিপেন্ড করবে দুজনের বেগের এবং মধ্যবর্তী কোণের উপর। তাহলে এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট।
এখান থেকে তুমি জ্যামিতিকভাবে, যেহেতু আমরা দুটা ভেক্টরের মান জানি, তাদের মধ্যবর্তী কোণ জানি, জ্যামিতিকভাবে তুমি এইটার মান, এই যে লব্ধি মানে এখান থেকে যে যোগফলটা পাওয়া যাচ্ছে এই দুটা ভেক্টর থেকে, সেটার মানটা তুমি পেয়ে যাচ্ছ। এবং যে কোনো একটা সাপেক্ষে কোণ বের করতে চাইলে সেই কোণটাও তুমি বের করে ফেলতে পারবা, এটা কোন দিকে যাচ্ছে, এই গাড়িটা থেকে কোন দিকে, বা এই দিকের সাথে কোন দিকে, এটা বের করা যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মূল কনসেপ্ট। এটাকে এখন আমরা প্রয়োগ করব বৃষ্টি পড়ার ক্ষেত্রে। তোমার কাছে মনে হতে পারে যে আমি শুরু করেছি শিরোনাম দিয়ে হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরা সংক্রান্ত ম্যাথ করব, সেটি বাদ দিয়ে আমি আপেক্ষিক বেগ কেন পড়াচ্ছি এখনই তুমি বুঝতে পারবা। চলো আমরা বৃষ্টি পড়া সংক্রান্ত আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, বৃষ্টিতে ছাতা ধরা সংক্রান্ত অঙ্কগুলোর আপেক্ষিক বেগের ব্যাপারটা বোঝার জন্য আমি এখানে তোমাদের একটা চিত্র দিয়ে এটার বিষয়টাকে একটু ফিল করানোর চেষ্টা করছি। দেখো, তুমি যদি বৃষ্টিতে ছাতা ধরে সোজা দাঁড়ায় থাকো, মানে মুভ করবো না, তাহলে বৃষ্টি স্ট্রেট উপর থেকে পড়তেছে, তোমার ছাতার উপর পড়বে এবং তুমি কিন্তু ভিজছ না। তুমি যেহেতু মুভ করছো না, সুতরাং যে বৃষ্টির ফোঁটাগুলো তোমার গায়ে লাগার কথা ছিল সেগুলো কিন্তু ছাতায় আটকে ফেলতেছে। সো তুমি কিন্তু এই অবস্থায় তুমি নিরাপদ, তুমি বৃষ্টিতে ভিজছ না। কিন্তু তুমি যদি মুভ করো, তাহলে খেয়াল করো, আমি যে কোনো একটা বৃষ্টির ফোঁটা দিয়ে বোঝাই, তাহলে তুমি ক্লিয়ার হওয়া বিষয়টা। ধরো আমি একটা কণা দিয়ে বোঝাই, ধরো এই বৃষ্টির ফোঁটাটা, এই ফোঁটাটা, তুমি যদি চুপচাপ দাঁড়ায় থাকতাও কিন্তু সোজা এদিকে পড়তো, এটা তোমার গায়ে লাগার প্রশ্নই ছিল না, নিচের দিকে পড়ে যেত। কিন্তু তুমি যখন মুভ করছো এই ডিরেকশনে, আর বৃষ্টিটা মুভ করতেছে এই ডিরেকশনে, তখন কি হচ্ছে, তোমার ছাতা ক্রস করার আগেই বৃষ্টির ফোঁটাটা কিন্তু ছাতার নিচে চলে আসছে এবং তুমি গিয়ে ওই কণাটার সাথে ধাক্কা করছো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তোমাকে এই দিকের যে কণাগুলো, এই কণাগুলোকে ছাতা দিয়ে আটকাতে হচ্ছে। কি করতে হবে তখন? তখন তুমি যে কাজটি করতে পারো সেটি হচ্ছে, তুমি ছাতাটাকে একটু কাত করে ধরতে পারো। এটা ডিপেন্ড করতেছে তোমার ভ্যালোসিটি, মানে তোমার বেগ কত, তুমি কত বেগে অগ্রসর হচ্ছ। সো আমি যে কণাটাকে দেখাচ্ছিলাম ওরকম একটি কণা যদি ধরো এবার চিন্তা করি, তাহলে তুমি যেতে যেতে এইবার কিন্তু ছাতাটা বাঁকা করে ধরার কারণে এটা কিন্তু ছাতাতে আটকে যাবে। তুমি এটা ছাতাতে আটকে দিতে পারছো, এই ফোঁটাটা তোমার গায়ে লাগবে না। এটি তুমি যেতে যেতেই এদিকের যে ফোঁটাগুলো নিচের দিকে পড়তেছে এগুলোকে আটকে দিচ্ছ, আর এদিকের যে ফোঁটাগুলো এটা তোমার গায়ে লাগবে না, কারণ তুমি সামনের দিকে আগে যাচ্ছ। মোটামুটি কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের আসলে আপেক্ষিক বেগের কারণেই এই যে ছাতা যে বাঁকা করে ধরতে হচ্ছে এই ব্যাপারটা ঘটছে। তো এই বিষয়টা এতটা সরল না, এর মধ্যেও আবার অনেক কাহিনী আছে। এখানে বাতাস থাকতে পারে, সেই বাতাসটা কোন দিক থেকে আসতেছে, সেটি এই দিক থেকে আসে না ওই দিক থেকে আসে, নাকি বাতাসটা ঘূর্ণি বাতাস, সব কিছুর উপর আরও অনেক প্যারামিটার আছে। সো আমরা এই বিষয়গুলোকে খুব সরলীকরণ করে স্টেপ বাই স্টেপ আমাদের গাণিতিক সমস্যাগুলো ভেক্টর ফর্মে সলভ করব। তোমাদের যে বই পুস্তকে যেভাবে সলভ করা আছে, বা তোমরা বিভিন্ন সৃজনশীলগুলো যে গাইডগুলোতে সলভ করো, আমি সেই জায়গাটার একটু বাইরে গিয়ে তোমাদের ভেক্টর ফর্মে এটিকে সলভ করব, যেন তোমার মূল কনসেপ্টটা তোমার মাথার মধ্যে ঢোকে এবং বৃষ্টি পড়া সংক্রান্ত অঙ্কটাকে তুমি যেন একদম ফিল করতে পারো যে আসলে আমাকে কি করতে হচ্ছে, কেন এই অঙ্কটা এইভাবে করতে হচ্ছে, এই ব্যাপারগুলো তুমি যেন আসলে অনুধাবন করতে পারো। ঠিক আছে? তো চলো আমরা একটা একটা করে প্রবলেম নেই এবং সেই প্রবলেমগুলোকে স্টেপ বাই স্টেপ সলভ করি। আচ্ছা দেখো, প্রথমে আমি যে প্রবলেমটা সলভ করাবো সেটাতে ধরে নাও যে বৃষ্টি পড়ছে উপর থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টির একটা বেগ আছে, বেগ মানে হচ্ছে একটা ভেক্টর রাশি, তার একটা মান আছে, তার একটা দিক আছে। অর্থাৎ বৃষ্টি যে উপর দিক থেকে পড়ছে সেটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড এবং ডিরেকশন হচ্ছে সোজা নিচের দিকে। বৃষ্টি তো সোজা নিচের দিকেই পড়ে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে এটি বাতাস না থাকলে সোজা নিচের দিকেই পড়বে। তাহলে এইটাকে আমরা কি করব, আমরা কিন্তু একটা ভেক্টরকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সবসময় পাদবিন্দু থেকে আমাদের হিসাব করতে সুবিধা হয়। সো এটাকে প্যারালাল শিফট করে এই ভেক্টরটাকে আমি নিচে নিয়ে যাই। নিচে নিয়ে আমরা এই 3 মিটার পার সেকেন্ড এটাকে আমি যদি ভেক্টর ফর্মে দেখাই, দেখো 1 একক 2 একক 3 একক, মানটা হচ্ছে 3 একক এবং ডিরেকশনটা কোন দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। নেগেটিভ বোঝানোর জন্য হচ্ছে -j। তাহলে আমি যদি ভ্যালোসিটি অফ রেন এটাকে ভেক্টর ফর্মে বোঝাই, ভেক্টর চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে,
তাহলে আমি লিখবো হচ্ছে -3j। ঠিক আছে, আমরা যে কোনো কিছুকে ভেক্টর ফর্মে লেখার পদ্ধতিটাও আমাদের এর সাথে সাথে একটু প্র্যাকটিস হয়ে যাবে। এটি কিন্তু খুবই খুবই জরুরি। আমরা এই বিষয়টা একটু তোমার কাছে প্রথমে একটু কঠিন মনে হলেও তুমি একবার একটু বিষয়টা ধরে ফেলতে পারলে দেখবা বৃষ্টির অঙ্ক তোমার কাছে একদমই পানির মতো সহজ হয়ে যাবে। আমি তোমাকে একদম কথা দিচ্ছি, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, এইবার আরেকটা জিনিস হচ্ছে কি, কোনো একটা লোক, এই লোকটা দৌড়াতে পারে অথবা সাইকেলে যেতে পারে, মোটর সাইকেলে যেতে পারে, হোয়াটএভার। তার যে বেগ, মানে এই লোকটার যে বেগ, সেটি হচ্ছে ধরলাম 4 মিটার/সেকেন্ড। ভ্যালোসিটি অফ ম্যান, এটাকে আমি ভেক্টর দিয়ে লিখতেছি। ভ্যালোসিটি অফ ম্যান, তার মান হচ্ছে 4, আর দিকটা হচ্ছে কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে। এই যে 1 একক, 2 একক, 3 একক, 4 একক। সো এক্স অক্ষের ধনাত্মক দিক বোঝানোর জন্য আমরা আই হচ্ছে একক ভেক্টর। তো এটা হচ্ছে প্লাস, আর সামনে লেখা লাগবে না, আই হ্যাড, এটা হচ্ছে ভেক্টরটা। তাহলে দেখো দুইটা ভেক্টর, একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন আমাদের এখানে কিন্তু দুইটা ভেক্টর দিয়ে যোগ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে লব্ধি। আমি যদি এখানে লব্ধি আঁকি তাহলে এটা কিন্তু আসলে লব্ধির বিষয় না, এটা হচ্ছে আপেক্ষিক বেগের বিষয়। একটু ফিল করো লব্ধির বিষয়টা, মানে আমরা যখন দুইটা ভেক্টর মিলে লব্ধি করি সেই ঘটনাটা মেনলি হচ্ছে দুইটা ভেক্টর যখন একই কণার উপর একই সাথে যোগোৎপদভাবে ক্রিয়া করে। এখানে কিন্তু এই লোকের যে বেগ, এই লোকের বেগটা 20টি ফোঁটার উপর আসলে কোনো ইফেক্ট ফেলছে না। ওই লোক দৌড়ালো না, আসতে গেল না, জোরে গেল না, দাঁড়ায় থাকলো, তার উপর বৃষ্টির বেগ কম বেশি পড়ার তো কথা না, তাই না? কিন্তু এই লোকের কাছে মনে হবে বৃষ্টিটা কোন দিকে আসতেছে, তার মানে তার আপেক্ষিক বেগ যেটা, সেটি কিন্তু আমাদের বের করতে হবে এবং সেই অনুযায়ী ছাতা ধরতে হবে। তার মানে যেহেতু এই বৃষ্টির কণাটা এই লোকের গতির সাথে সরাসরি রিলেটেড না, মানে এখানে দুইজনে মিলে, এখানে যদি বাতাস হতো তাহলে কিন্তু ঠিক আছে, বাতাস এইদিকে যেতে চায়, বৃষ্টি এদিকে যেতে চায়, বৃষ্টির ফোঁটাটা এইদিকে চলে আসতো। বৃষ্টির ফোঁটাটা কিন্তু এখানে সোজাভাবেই পড়বে এবং এই লোকটা এদিকে যাচ্ছে। তাহলে যেহেতু আপেক্ষিক বেগের ব্যাপার, কি করতে হবে আমাদের? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা এখন স্টেপ বাই স্টেপ সমাধানে আসি। আচ্ছা দেখো, আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা ওই যে শিখেছি যে কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কীভাবে পাওয়া যাবে? বৃষ্টির বেগের থেকে লোকটার বেগ ভেক্টর রূপে বিয়োগ করতে হবে। যেহেতু দুটার দিক, মাঝখানে একটা কোণ আছে, মানে 0 এবং 180 বাদে আমরা ভেক্টর ফর্মে করব। সো এখানে দেখো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো কোণ যাই হোক সমস্যা নেই, আমরা জাস্ট দুটো ভেক্টর ফর্মে দুটোকে লিখে তারপরে একটা থেকে একটা বিয়োগ করব। কাকে বিয়োগ করব? যার সাপেক্ষে বেগ তার বেগটাকে বিয়োগ করব। আচ্ছা, এইবার দেখো আমাদের দুইটা বেগই কিন্তু আছে। আমাদের বৃষ্টির বেগ যেটা, এটা হচ্ছে -3j, আর এই লোকটার বেগ কত? 4i। আর এই বেগটা তো আমি যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করতেছি, ওই বিয়োগের কারণে এখানে একটা বিয়োগ চিহ্ন আছে। তার মানে এটাই হচ্ছে এই লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা, এই ভেক্টরটা, এই ভেক্টরের মানটাই হচ্ছে এই লোকটা কত বেগে বৃষ্টিটাকে পড়তে দেখবে, আর এইটার যে ডিরেকশন কোন দিক থেকে আসতেছে সেটি আমরা পরিমাপ করে ফেলতে পারলেই আসলে বুঝবো যে বৃষ্টিটা কোন দিক থেকে আসতেছে। তো এটা আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা কি করব, এটাকে একটু গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করব। দেখো আমি এখান থেকে এই যে -4i, এটাকে এই জায়গাটাকে যদি আমি মূলবিন্দু হিসেবে ধরে নিই, এটা থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে কয় একক? 4 একক। 1 2 3 4, এই যে একটা ভেক্টর বানালাম। আর আরেকটা হচ্ছে -3j, তাহলে মাইনাস মানে হচ্ছে নিচের দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে এখানে দেখো আমরা এখানে 1 একক, 2 একক, 3 একক। সো 3 একক ওয়াই অক্ষের দিকে আমরা একটা ভেক্টর বানালাম। এখন এই দুটা ভেক্টর থেকে যে লব্ধিটা তৈরি হচ্ছে, এই লব্ধিটা জ্যামিতিকভাবে বের করতে পারলে এই লব্ধির মানটাই হচ্ছে বৃষ্টিটা কত বেগে আসতেছে বলে মনে হবে, মানে বেগটা পাবো আমরা। আর কোন দিক থেকে আসতেছে এই কোণটা বের করতে পারলে উলম্বের সাথে কত, এইটা যেহেতু বিপ্রতীপ কোণ, সো এইটা বের করতে পারলে আমি বলে দিতে পারবো যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরলে আমি বৃষ্টি থেকে রক্ষা পাবো, অর্থাৎ বৃষ্টিটা মনে হবে এই দিক থেকে আসতেছে। সবগুলো বৃষ্টির ফোঁটাকে আমি ছাতা দিয়ে কাভার করে ফেলতে পারবো, আমি ভিজবো না।
সো এই জায়গাটা আমাকে জ্যামিতিকভাবে এখন বের করতে হবে। কাজটা খুবই সোজা। দেখো আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এই মানটা যদি 4 হয় আর এটা যদি 3 হয়, তাহলে 4, আমি এটা 4 হলে এটাও 4। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের খুব সহজেই আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে হয়ে যাচ্ছে, এখানে সামন্তরিকের সূত্রও লাগতেছে না। আর ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যে কোনো একটাকে লম্ব আর ভূমি ধরো, এই দুটার স্কোয়ার করে যোগ করে স্কোয়ার রুট করো, এটা আর এর মান পেয়ে যাবে। আর দিক বের করার জন্য কি করতে হবে? দিক বের করার জন্য আমাদের এখানে দেখো থিটা কোণটা নিচ্ছি আমি, থিটা হচ্ছে এই কোণটা, তাহলে থিটা সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি আর থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত? 4, ভূমি হচ্ছে কত? 3, তাহলে 4/3, এইটা হচ্ছে ট্যান থিটা। তার মানে থিটা কত? 53.13। দ্যাট মিন্স তুমি পেয়ে গেছো এখন যে উলম্বের সাথে 53.13 কোণে এই যে থিটা যেটা, এই কোণে যদি তুমি বেঁকে ছাতা ধরো তাহলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পেতে পারবা। কোন সিচুয়েশনে? বৃষ্টি পড়তেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, তুমি দৌড়াচ্ছ 4 মিটার পার সেকেন্ড বেগে, সেই ক্ষেত্রে তোমাকে এই কোণে ছাতা ধরলে তুমি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ পার্টটা করলাম। এবার এক এক করে এখানে আমরা বাতাস থাকলে কি হবে, বাতাস এদিকে গেলে কি হবে, এই পাশে গেলে কি হবে, এইগুলো স্টেপ বাই স্টেপ বুঝবো। তো আমাদের কাজ হচ্ছে, আমি আবার একটু ছোট করে রিভিউ করি। তোমাদের কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে এক লোকের সাপেক্ষে, মানে যার সাপেক্ষে তুমি নির্ণয় করতেছো তার সাপেক্ষে বৃষ্টির বেগটাকে, এই যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটাকে বের করে নিবা। বৃষ্টির বেগের থেকে এই লোকটার বেগটাকে ভেক্টর আকারে বিয়োগ করবা। এইটা বের করে এটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করবা। সেই গ্রাফিক্যালি প্রেজেন্ট করে তারপরে সেখান থেকে এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে মান বের করবা, লব্ধির মান আর দিক, এই দুটো বের করবা। কাজ এতটুকুই। তাহলে চলো আমরা দেখি এবার বাতাস থাকলে কি হয়। আচ্ছা, এইবার দেখি আমরা যে যদি এখানে বাতাস থাকে তাহলে কি হবে। আমরা এখানে কিছু ডেটাগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটা লোক দৌড়াচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, বাতাস বৃষ্টির বেগ যথারীতি সেই 3 মিটার পার সেকেন্ডই রাখলাম, আর এখানে একটা বাতাসের বেগ আছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। কোন দিকে? লোকটা যেদিকে দৌড়াচ্ছে সেদিকে, অর্থাৎ লোকটার গতির ডিরেকশন এবং বাতাসের ডিরেকশন একই দিকে। এই ক্ষেত্রে কত কোণে ছাতা ধরতে হবে। তো এটার জন্য দেখো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টাকে তুমি কল্পনা করার চেষ্টা করো, চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করো যে আসলে কী ঘটতেছে ঘটনা, এটার ফলাফলটা কী দাঁড়াচ্ছে। স্টেপ বাই স্টেপ বোঝো। প্রথম হচ্ছে বৃষ্টির ফোঁটা, এটার উপর দুইটা বেগ কাজ করতেছে। এইবার কিন্তু দুইটা বেগ এই কণাটার উপরই কাজ করতেছে, যেটা ওই যে নদী নৌকার অঙ্কে দেখেছি আমরা, স্রোতের বেগ আর নৌকার বেগ, দুইটা বেগ একসাথে কাজ করছে কোনো একটা কণার উপর। তার মানে এখানে বাতাস হচ্ছে 2, এটাকে আমরা এক্স অক্ষে, এটা যেহেতু লোকটার দিকে যাচ্ছে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, সো এটাকে ভেক্টর রূপে লিখলে হচ্ছে 2i। বৃষ্টি নিচের দিকে পড়তেছে কত? 3, আর এটার ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, বিধায় হচ্ছে -j। তাহলে এইটা দেখো, এটা হচ্ছে বৃষ্টির বেগ আর এটা হচ্ছে বাতাসের বেগ। এখন বাতাসের সাপেক্ষে কি বৃষ্টিকে, এটা কি আপেক্ষিক বেগ? এটা আপেক্ষিক বেগ না, এটা লব্ধি বেগ। লব্ধি বেগ কারণ হচ্ছে এখানে বাতাস এবং বৃষ্টি দুইটা মিলে বৃষ্টির ফোঁটাটা এই বড় বড় অগ্রসর হবে। এটি কিন্তু ফিজিক্যালি বস্তুটার মুভমেন্টটা হবে এদিকে। তার মানে এটা বাতাস আর মানে বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ মিলে আলটিমেটলি এটি এদিকে যাবে। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাই হচ্ছে বৃষ্টির বেগের নতুন মান এবং দিক। অর্থাৎ তুমি এটাকে মনে মনে কল্পনা করতে পারো যে বৃষ্টিটা এই দিক থেকে আসতেছে, বাতাসের প্রভাব সহ তোমার কাছে মনে হবে যে বৃষ্টিটা এই দিক থেকে আসতেছে। এখন এই ভেক্টরটাকে কিভাবে বানাবো? এটা খুব সহজেই আমরা যেহেতু ভেক্টর রূপে লিখতেছি, এখানে এটাকে ভেক্টর যুগে ত্রিভুজ সূত্রের মতো চিন্তা করো। এই যে এটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, আমাদের এই ভেক্টর আর এই নিচের ভেক্টর সেম ভেক্টর। সো এই যে দেখো, আমি যদি এটাকে এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুটার যোগফল হচ্ছে আমাদের এই ভেক্টরটা। তো এটাই তো চাচ্ছি আমি। তাহলে এই ভেক্টরটা কি হবে?
এই যে এই ভেক্টর যোগ এই ভেক্টর, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে আমাদের এই ভেক্টরটা, ঠিক আছে। সো আমি কিন্তু এটাকে এই লব্ধির মান দিক নির্ণয় করলাম না, আমি এটাকে ভেক্টর রূপেই রাখলাম। আমি তোমাদের আগে বলতেছি যে আমরা ভেক্টর রূপেই আসলে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব, তাহলে তুমি খুব সহজে কাজটা করতে পারবা। তাহলে আমি নতুন যে এই বাতাস সহ নতুন যে বৃষ্টির বেগ, সেই বেগটা মান এবং দিক সহ, মানে ভেক্টর রূপে লেখা মানেই তো মান এবং দিক সহ, সেটিকে আমি প্রেজেন্ট করলাম। এখন সিচুয়েশনটা দাঁড়াচ্ছে এমন, দেখো আমাদের সিচুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এমন যে এই যে পয়েন্ট থেকে মনে হচ্ছে বৃষ্টি আসতেছে এদিক দিয়ে, এটা একটা ভেক্টর। আর এইবার হচ্ছে তুমি চিন্তা করো যে একটা লোক সে দৌড়াচ্ছে এদিকে 4 মিটার পার সেকেন্ড থেকে, কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে। এখন এই লোকটার সাপেক্ষে এই বৃষ্টিটা কোন দিকে আসতেছে, কেমন আসতেছে, সে তো ছাতাটা এদিক দিয়ে ধরবে না। এইবার এই লোকের সাপেক্ষে এই বৃষ্টিটা কেমন হবে, এটাই হচ্ছে চূড়ান্ত জায়গা যেই অনুযায়ী এই লোকটা ছাতা ধরবে। ছাতা তো ধরবে এই লোক, তাহলে তার কাছে এই বৃষ্টিটা কত বেগে আসতেছে এবং কোন দিক থেকে আসতেছে সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। তাহলে সেটি কি পাওয়া যাবে? সেটা হচ্ছে এই যে নতুন যে বৃষ্টির বেগ, এই যে নতুন যে বৃষ্টির বেগটা, এটা লিখলাম, তার থেকে বিয়োগ করে দিতে হবে কাকে? যে লোকটার যার সাপেক্ষে বেগ, তার বেগটাকে বিয়োগ করব। তাহলে আমি এই বেগটা থেকে যার সাপেক্ষে বেগ, তার বেগটা ধরছি 4, সেটা যদি বিয়োগ করে দেই, তাহলে ফাইনাল যে ভেক্টরটা দাঁড়ালো, এই ভেক্টরটাই হলো আমার ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। মানে বাতাস থাকার কারণে আমাকে প্রথমে আগে বাতাসের ব্যাপারটা ফয়সলা করে নিতে হলো, দেন আমি ফাইনালি তোমার এই যে লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত, এই যে চূড়ান্ত যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটাই হলো এই লোকটার কাছে বৃষ্টিটা কত বেগে আসবে বলে মনে হবে এবং কোন দিক থেকে আসবে বলে মনে হবে। একটা ভেক্টর মানেই তার মান এবং তার দিক পেয়ে যাই আমরা, তাই না? সো এই ভেক্টরটার যে মান, সেটাই হচ্ছে ওই লোকের কাছে বৃষ্টিটা এত বেগে আসবে বলে মনে হচ্ছে, আর দিকটা হচ্ছে তার কাছে বৃষ্টিটা এই দিক থেকে আসবে। তাহলে এবার আমরা কি করব? এটাকে যেটা বললাম যে এরকম ফাইনাল যে আমাদের যে চূড়ান্ত যে জায়গাটা, যে কার সাপেক্ষে আমি বৃষ্টির বেগ নিতেছি, সেটি ফাইনালটা বের করার পর এটাকে আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। গ্রাফিক্যালি প্রেজেন্ট করে দেখো, এদিকে হচ্ছে -3, এদিকে হচ্ছে -2, মানে এক্স অক্ষের দিকে -2, এখানে এক্স অক্ষের দিকে -2 মানে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাই না? মাইনাস, আর -3 মানে হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। সো এই যে 3 একক আর 2 একক, এটা দিয়ে যদি তুমি লব্ধি বের করো, তাহলে এই যে কর্ণ বরাবর এটাই হচ্ছে লব্ধির মান এবং দিক তুমি বের করে ফেলতে পারো। তাহলে এখান থেকে দেখো লব্ধির মান আর দিক যদি বের করো, এটা যদি 2 হয় এটাও 2 হবে, আর এটার মান হচ্ছে 3, তাহলে আমাদের লব্ধির মান হচ্ছে 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে এটাকে স্কোয়ার রুট করো। আর আমি কোণ বের করব কোনটা? এটা। এই কোণটা কেন? কারণ ওই যে দেখো উলম্বের সাথে ছাতা ধরবো, আমরা কিন্তু ছাতা ধরবো হচ্ছে উলম্বের সাথে। সো এই কোণটা দরকার আমাদের মেনলি। সো এই কোণটা বের করতেছি কোথা থেকে? এই কোণটা থেকে, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আমি নিচের এই কোণটা পেয়ে গেলেই আমি উপরের ওই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণ সংশ্লিষ্ট বাহুটা যেহেতু হচ্ছে ভূমি, আর কোণের অপোজিট বাহুটা হচ্ছে লম্ব। লম্ব কত? ওই যে এটা যদি 2 হয় তাহলে নিচের এটাও 2, আর এটা কত? এটা হচ্ছে 3। তাহলে দেখো tan θ হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 3, tan ইনভার্স করলে 33.69, এটি হচ্ছে আমাদের কোণের মান। অর্থাৎ তোমাকে 33.69 এই কোণে যদি ছাতা ধরো, তাহলে এই বাতাস, লোকটার বেগ এবং বৃষ্টি সব কিছু মিলে তুমি একটা কোণ পেয়ে গেছো। এই কোণটাতে তুমি যদি ছাতা ধরো, তাহলে এই সবগুলো বিষয় থাকা সত্ত্বেও তুমি বৃষ্টিতে ভিজবে না, তুমি ছাতা দিয়ে সমস্ত বৃষ্টিগুলোকে আটকাতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা যেটা দেখব সেটি হলো আমাদের সব তথ্যগুলো আগের মতোই, শুধু এই যে লোকটা যেদিকে যাচ্ছে, এইবার বাতাসটা যদি তার বিপরীত দিক থেকে আসে, তার বিপরীত দিকে যায়, অর্থাৎ লোকটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে দৌড়ায়, তাহলে বাতাস মনে করো উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাস হবে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, মানে বিপরীত দিকে যাচ্ছে। লোকটা যেদিকে, যে ডিরেকশনে তার বেগ, বাতাসের বেগ হচ্ছে তার বিপরীত ডিরেকশনে। তাহলে পুরো সিচুয়েশনটা কী হবে? দেখো, আগের বারের মতোই স্টেপগুলো ফলো করো এবং এই ভিডিওগুলো তুমি দরকার হলে আরেকবার দেখো। বারবার দেখে
এটাকে আয়ত্ত করার চেষ্টা করো। একবার আয়ত্ত করে ফেলতে পারলে বৃষ্টির অঙ্কগুলো তোমার কাছে খুবই সহজ মনে হবে, তুমি নিজে নিজেই যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা। প্রথমে দেখো স্টেপ 1, আমরা প্রথমে আগে বাতাস এবং বৃষ্টি দুটা মিলে একটা লব্ধি বানাবো। কারণ বৃষ্টি ফোঁটাটার উপর একই সাথে বাতাস কাজ করতেছে, একই সাথে বৃষ্টির নিজের একটা বেগ আছে, দুটা মিলে একসাথে কিন্তু একটা লব্ধি তৈরি হবে। সো সেই লব্ধিটা তৈরি করতেছি, যেহেতু বাতাস এইদিকে প্রবাহিত হচ্ছে, এটাকে যদি ভেক্টর রূপে লিখি তাহলে এটার মান হচ্ছে 2, আর দিক কোন দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তো -i। আর বৃষ্টির বেগ তো যথারীতি এটা নিচের দিকেই, সো এটার বেগ হচ্ছে 3j, আর মাইনাস কেন, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তো এই দুটা মিলে তুমি যদি এই ভেক্টরটা বানাতে চাও কী করতে হবে, এই যে এটাকে প্যারালাল শিফট করে নিচে নামায় নিয়ে আসো। তার মানে এই ভেক্টর যোগ এই ভেক্টর, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের এই ভেক্টরটা পাওয়া যাচ্ছে। আমি ভেক্টর রূপে রাখবো, আমি মান বের করতে যাচ্ছি না, আমি ভেক্টর রূপে রাখলে তাহলে এইটা যোগ এটা, যোগ বলতে এখানে মাইনাস আছে যেহেতু, তো এইটার এটা যোগ করলে আমি পেয়ে যাচ্ছি বৃষ্টির নতুন বেগ। ভেক্টর রূপে লেখাতে সুবিধা হচ্ছে আমি মান এবং দিক দুটোই কিন্তু পাচ্ছি, এটার ভিতরেই আছে, মানও আছে দিকও আছে, আমি এই ফরম্যাটটাই রাখতে চাচ্ছি। আচ্ছা, এইবার আমার এই যে বৃষ্টির বেগ, তার মানে তোমাকে এখন মনে হবে বৃষ্টিটা এই দিক থেকে আসতেছে, বৃষ্টিটা এই দিক থেকে আসতেছে বলে তোমার কাছে মনে হবে। এখন যদি তুমি অ্যাড করো যে একজন লোক সে কিভাবে মুভ করতেছে, সে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, মানে এইদিকে যাচ্ছে, তাহলে এই দুইটা মিলে এইবার ফাইনাল যে অবস্থাটা সেটি বের করতে গেলেই পেয়ে যাব আমরা যে এই লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে, মানে কোন দিকে হবে এবং কত হবে। তাহলে সেটার করার জন্য কি করতে হবে, এইবার এই লোকটার সাপেক্ষে কিন্তু বৃষ্টির বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ, এইবার কিন্তু আর লব্ধি না, তুমি এই দুটা মিলে এবার লব্ধি বানাই ফেলো না, কারণ এখানে এই লোকটার যে বেগ এটা কিন্তু বৃষ্টির ফোঁটাটাকে কিন্তু তার গতির ডিরেকশন থেকে সরাচ্ছে না, এই লোকটার আপেক্ষিক বেগের কারণে তার কাছে মনে হচ্ছে যে বৃষ্টিটা তার গতির ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এইবার কি করতে হবে, ওই যে যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করে দিতে হবে, করে দিলে আমরা একটা ফাইনাল পজিশন পাবো। তাহলে এইবার তুমি যেটা করো সেটা হচ্ছে এই যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তো ভেলোসিটি অফ রেইন কোনটা, বাতাস সহজে বেগটা, তো বাতাস সহজে বেগটা পাইছি সেটা কোনটা, এটা। সো এই মানটা হচ্ছে বাতাস সহ ফাইনালি বৃষ্টিটার যে বেগের যে ভেক্টর রূপটা সেটা, তার সাথে বিয়োগ করে দিতে হবে হচ্ছে লোকটার বেগ। বিয়োগ করব কেন, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করতে হবে, কার সাপেক্ষে, এই লোকটার সাপেক্ষে। সো লোকটার বেগ কত, এত, তার থেকে তাহলে এই মানটা বিয়োগ করে দাও। তাহলে এবার যদি যোগ বিয়োগ করো, দেখো এখানে 4i আর এখানে হচ্ছে 2i, মাইনাস মাইনাস এটাও মাইনাস, তার মানে দুইটা যোগ হয়ে যাবে, 4 আর 2 6, 6i আর এটা হচ্ছে -3j, দুইটাই কিন্তু মাইনাস। সো আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেছি এই লোকটার কাছে বৃষ্টিটা এইরকম একটা ভেক্টর রূপে বৃষ্টিটা আসবে, অর্থাৎ এই ভেক্টরটার মানই হচ্ছে এই লোকটার কাছে বৃষ্টিটা কত বেগে আসবে এবং কোন দিক থেকে আসবে। তো এবার এই মান এবং দিকটা বের করার জন্য আমরা কি করব, এটাকে জাস্ট গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। আমরা এটাকে যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখো এই যে -6i মূলবিন্দু থেকে -6i কোণ পর্যন্ত, 1 2 3 4 5 6 এই পর্যন্ত, আর -3 সেটা হচ্ছে কত, 1 2 3 এই পর্যন্ত। তাহলে দেখো এই যে দুটো ভেক্টর তুমি পেলা, আমাদের যেহেতু শুধু লব্ধির মান আর দিক দরকার, সো আমার এখন আর ভেক্টর দরকার নাই, এখন আমি শুধু মান নিয়ে কাজ করব, 6 আর 3, তার মানে আমার এই বাহুটার মান হচ্ছে 3 আর এই বাহুটার মান হচ্ছে 6। এইবার আমি কোনটা চাচ্ছি, আমি কোন চাচ্ছি এইটা, তাহলে কোন সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি, মানে আমার এই থিটাটা, এই 3টা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তো দেখো এখান থেকে খুব সহজেই তুমি লব্ধির মান পেয়ে যাবা, এই যে 3 আর 6, 3-এর স্কোয়ার 6-এর স্কোয়ার যোগ করে স্কোয়ার রুট করো, এটা হচ্ছে এই লোকটার কাছে বৃষ্টিটা কত বেগে আসবে, মানে বৃষ্টির বেগ যেটা, সেই বেগটা এটা তুমি পেয়ে গেলা, বৃষ্টির বেগের মান। আর কোন দিক থেকে আসবে, কোন দিকটা বলতে হচ্ছে থিটা, এই থিটার মানটা tan θ = হচ্ছে
থিটার সংশ্লিষ্ট বাহুটা ভূমি আর থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। থিটার মান কত? 63.43। এটা কোন কোণ দেখো, এটা হচ্ছে, আমি যদি এই বরাবর একটা লম্ব টানি, দেখো এখানে যেহেতু এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও থিটা, তার মানে তুমি উলম্বের সাথে 63.43 ডিগ্রি কোণে ছাতা ধরলে তুমি এই সিচুয়েশনে বৃষ্টি থেকে রক্ষা পাবো। তাহলে লক্ষ্য করো আমরা কি করতেছি, বারবার বৃষ্টি এবং বাতাস দুটা মিলে একটা বৃষ্টির বেগ বানাচ্ছি, এবং ওই বৃষ্টির বেগ থেকে লোকটার বেগের আপেক্ষিক বেগ হিসাব করে আমরা চূড়ান্ত একটা মান, মানে এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত সেই ভেক্টরটা বানাচ্ছি। সেই ভেক্টরটাকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করছি, এবং সেই গ্রাফিক্যালি প্রেজেন্ট করা থেকে তার যে সংখ্যাগত মান সেটা দিয়ে আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করলে লব্ধির মান পাবো। আর জ্যামিতিকভাবে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, সেখান থেকে থিটা পাবো। কাজ শেষ। বলে দিতে পারবো যে বৃষ্টিটা কত কোণে আসতেছে এবং কত বেগে আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু নড়েচড়ে বসো, আমরা আরেকটু কঠিন একটা অঙ্ক সলভ করাবো, এবং এটা বুঝলেই মোটামুটি আমাদের বৃষ্টি পড়া সংক্রান্ত অংশটা শেষ হবে। আমরা এই অঙ্কটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেখো সিচুয়েশন আগের মতোই, একটু পার্থক্য হলো এইবার তোমাকে বলে দিচ্ছে যে বৃষ্টি পড়তেছে, এই যে লোকটা যেদিকে যাচ্ছে বা অনুভূমিক যে ডিরেকশন বা এক্স অক্ষ তার সাথে 30 ডিগ্রি কোণ করে। আগেরবার তো বৃষ্টি সোজা পড়তেছিল, এবার বৃষ্টি নিজেই পড়তেছে হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। এটা চাইলে উলম্বের সাথেও দিতে পারতো, সমস্যা নেই, একটা শিখলেই তুমি বাকিটা পারবা। কেন বৃষ্টি এদিক থেকে পড়তেছে? বৃষ্টি এদিক থেকে আসবে কেন? কারণ এইবারের বাতাসের বেগ দেয়া নাই, তার মানে বোঝা যাচ্ছে ঘটনাটা বাতাসই ঘটাচ্ছে। বাতাস এবং বৃষ্টি মিলে তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দিল যে এই কোণে এটা আসতেছে, তো এটার উদ্দীপকে উল্লেখ করার দরকার নাই যে এই 30 ডিগ্রি কোণে বৃষ্টিটা কেন আসতেছে। মানে এখানে একটা বাতাস আসছে, সেই বৃষ্টির বেগ এবং বাতাসের বেগ মিলে আলটিমেটলি বৃষ্টিটা আসতেছে এই অনুভূমিকের সাথে, মানে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে এই বরাবর বৃষ্টি পড়তেছে। কি করতে হবে আমাদের? একটা লোক আবার দৌড়াচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এইবার এই লোকটাকে এইরকম বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কতক্ষণে ছাতা ধরতে হবে? তো এইখানে মেন প্রবলেমটা হচ্ছে আমরা আগের যে অঙ্কগুলোতে সুন্দর ভেক্টর ফর্মে তৈরি করে যোগ বিয়োগ করতেছিলাম, এইবার কিন্তু দেখো আমি সরাসরি এই যে ভি আর যেটা 3, এই 3-এর সাথে শুধু আই বা জে লাগাইতে পারতেছি না, আমাকে একটু কাহিনী করতে হবে, এটার ভেক্টর ফর্ম তৈরি করতে হবে। সেই ভেক্টর ফর্মটা তৈরি করার কাজটা খুব সোজা, একবার একটু মাথার ভিতরে নিতে পারলে তুমি এটা কাজটা করে ফেলতে পারবা। দেখো এই টাইপের প্রবলেম আমরা সামনে আরও করব, সো একটু ধৈর্য সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি, বিপ্রতীপ কোণ। আবার এইটা 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি। কেন? এটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, সো এই কোণ আর এই কোণ এটা একান্তর কোণ। তো আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই যে বৃষ্টির বেগ, যেটা মাথায় রেখো, এটা কিন্তু বৃষ্টির বেগ। আমরা এই বৃষ্টির বেগটাকে, এটার মান দেওয়া আছে হচ্ছে 3, মানে ও 3 মিটার পার সেকেন্ড বেগে এদিক দিয়ে পড়তেছে, কিন্তু আমি তো এটাকে আইজেকে দিয়ে প্রকাশ করতে চাই, আইজেকে দিয়ে লিখতে চাই, ভেক্টর ফর্মে লিখতে চাই। তো এটা করার জন্য আমরা এই ভেক্টরটাকে দুইটা ভেক্টরের সমষ্টি রূপে লিখব। একটা ভেক্টর হচ্ছে এইটা, আর আরেকটা ভেক্টর হচ্ছে এইটা। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফলই কিন্তু হচ্ছে আমাদের এই ভেক্টর। নিশ্চয়ই তোমাদের মনে আছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে আমাদের এই ভেক্টরটা কত আর এই ভেক্টরটাই বা কত? এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য দেখো আমরা এই যে বৃষ্টির বেগ যে ভেক্টরটা, এটাকে উপাংশে ভাগ করব। কোনটা? এটা থিটা, তাহলে থিটা সংশ্লিষ্ট বাহুটা ভূমি, তাহলে এদিকে হচ্ছে যেটাকে বিভাজন করব সেটা ইন্টু কস থিটা, আর এদিকটা হবে হচ্ছে যেটাকে বিভাজন করব সেটা ইন্টু সাইন থিটা। তাহলে আমাদের এই দুটা ভেক্টর যে তৈরি হচ্ছে তাদের মান কিন্তু পাওয়া যাচ্ছে, মান হচ্ছে এটা হচ্ছে ভি আর সাইন থিটা, এটা হচ্ছে ভি আর কস থিটা। দিক কোন দিকে সেটা কিন্তু দেখাই যাচ্ছে এখানে, দিকটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে হচ্ছে মাইনাস জে লিখবো,
আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে মাইনাস আই লাগাবো। তাহলে কিন্তু দেখো এইটা এই ভেক্টরটা হয়ে যাচ্ছে এবং এই ভেক্টরটা হয়ে যাচ্ছে। এইবার এই দুটাকে যোগ করে দিলেই তো আমাদের বৃষ্টির বেগের যে ভেক্টরটা সেটা পাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু আমরা দেখো কাহিনী কিন্তু করে ফেললাম। আমরা সুন্দরভাবেই আমরা এই ভেক্টর আর এই ভেক্টর, এই যে দেখো আমাদের এইটা মানে আইটা আগে লিখলাম, ধরো এই ভেক্টর আর হচ্ছে এই ভেক্টর, এটা যদি বীজগণিতিকভাবে যোগ করি তাহলে কিন্তু আমাদের এই বৃষ্টির বেগের যে ভেক্টরটা সেটা বের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের মানগুলো যদি বসাই দিই তাহলে এরকম একটা মান পাওয়া যাবে, দেখো এত ইন্টু আই এত ইন্টু জে। তাহলে ভেক্টরটা তৈরি হয়ে গেল বৃষ্টির বেগ। আমরা ভেক্টর ফর্মেই আইজেকের ফর্মেটেই তৈরি করে ফেললাম। আগে অনেক সহজে করে ফেলতেছিলাম, এখন একটু কষ্ট করে করতে হলো। এটাকে উপাংশে ভাগ করে তারপরে ভেক্টর যোগ করে তারপরে আমাকে বৃষ্টির বেগটা বানাইতে হলো। বৃষ্টির বেগ পেয়ে গেলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এইবার আগের মতোই তুমি লোকটার বেগ হচ্ছে এত, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা হচ্ছে লোকটার বেগ, আর বৃষ্টির বেগ হচ্ছে এত। তাহলে কার সাপেক্ষে? লোকটার সাপেক্ষে। তাহলে বৃষ্টির বেগ থেকে লোকটার বেগ বিয়োগ করে দাও, তাহলে তুমি চূড়ান্ত পাবা যে লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা কেমন হবে। তারপরে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো। এই যে দেখো লোকটার বেগ থেকে মানে বৃষ্টির বেগ থেকে লোকটার বেগে বিয়োগ করলাম, বিয়োগ করলে যে এখানে আই দুটো মিলে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, আলটিমেটলি এটা হচ্ছে 6.6 আই, আর এই যে একাই আছে এটা হচ্ছে 1.5 জে। সো এইটাই হচ্ছে লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ, এবং সেটাকে কিন্তু আমি ভেক্টর রূপে লিখলাম। আমার ভেক্টর রূপে লিখলে সুবিধা হচ্ছে আমি আয়ের কম্পোনেন্ট এবং জে এর কম্পোনেন্ট নিয়ে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে আমি খুব সহজেই এই লব্ধির মান আর দিক বের করতে পারতেছি। মানে লব্ধি বলতে চূড়ান্ত মানটা, মানে এই লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত সেই মান এবং দিক চূড়ান্তভাবে বের করতে পারতেছি। তাহলে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো। এটা দুইটাই মাইনাস অক্ষের দিকে আছে, তার মানে দুইটাই নেগেটিভ স্কেলে। এটা হচ্ছে এক্সের নেগেটিভ স্কেলে, এটা হচ্ছে ওয়াইয়ের নেগেটিভ স্কেলে। তাহলে আমরা এখানে কোনটা বের করব? কোনটা বের করব? এটা, কারণ ছাতা ধরবো হচ্ছে উলম্বের সাথে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে এই বরাবর যেটা এটা হচ্ছে ভূমি, আর এই বরাবর এই যে এটা যদি 6.6 হয় তাহলে এটাও 6.6, এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো আমরা খুব সহজেই এখন এই দুইটা মান থেকে লব্ধির মান এবং দিক বের করে ফেলতে পারতেছি। এই যে লব্ধির মান হচ্ছে এত, এটাকে স্কোয়ার করে যোগ করে তারপর স্কোয়ার রুট করো, আর দিক বের করতে হবে হচ্ছে আমরা কোনটা বের করতে যাচ্ছি, এই যে এই থিটাটা। তাহলে থিটার সংশ্লিষ্ট বাহুটা ভূমি আর থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব। তাহলে লম্বটা হচ্ছে এটা, লম্ব বাই ভূমি। থিটার মান কত দাঁড়াচ্ছে? 77.19। তার মানে তুমি এখানে যদি এই উলম্বের সাথে, মানে আমি এই কোণটা পেলে সুবিধা হচ্ছে আমার, এটা এই বিপ্রতীপ কোণ হচ্ছে উলম্বের সাথে কোণ বোঝাচ্ছে। আমরা রেফারেন্সটা উলম্বের সাথে দেওয়ার চেষ্টা করব, যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবো সেটা হচ্ছে 77.19। অর্থাৎ এই কোণে যদি আমরা ছাতা ধরি তাহলে বৃষ্টিগুলো ছাতাতে আটকে যাবে, আমরা বৃষ্টি থেকে রক্ষা পাবো। তাহলে দেখো আমরা এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জাস্ট বৃষ্টির বেগটা আমাদের যে কোনোভাবেই হোক বৃষ্টির বেগটাকে ভেক্টর রূপে প্রেজেন্ট করব, তারপরে ওই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা দেখব, সেটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করব, দেন সেখান থেকে আমরা লব্ধির মান আর দিক নির্ণয় করব। মানে এই যে লোকের সাপেক্ষে বৃষ্টিটা যে দিক থেকে আসতেছে সেটার মান আর দিক নির্ণয় করব। একটা গাড়ির গ্লাস অনেক সময় প্রশ্ন করে যে বৃষ্টিটা সামনের গ্লাস পিছনের গ্লাসকে ভিজাবে কিনা, উভয় গ্লাস ভিজাবে কিনা, এই টাইপের ম্যাথগুলো তোমরা এখন নিজেরা দেখলেই বুঝতে পারবা, যেহেতু বেসিকটা আমি আলোচনা করে ফেলছি। তো দেখো আমাদের মেনলি যদি বৃষ্টিটা এই দিক থেকে আসে, মনে করো বাতাস সহ ওই এই যে গাড়িটার যে বেগ, এবার লোকটা না, এবার হচ্ছে গাড়ির বেগ। সো বাতাস এবং গাড়ির বেগ মিলে যদি বৃষ্টিটা এই বড় এদিক থেকে আসে তাহলে তো অবশ্যই সামনের গ্লাস ভিজবে, কিন্তু আমাদের চেক করতে হবে হচ্ছে পিছনের গ্লাস ভিজবে কিনা। তো পিছনের গ্লাসটা ভেজার সত্যটা একটু আমি তোমাদেরকে একটু ফিল করাচ্ছি। দেখো আমি এই বরাবর একটা দাগ দিলাম, দেখো পিছনের গ্লাসটা কিন্তু একটু তির্যকভাবে আছে, এই বরাবর আছে। তো তোমাকে দেখা যাবে যে এই দিকের একটা কোণ দেওয়া থাকবে অথবা এই কোণটা সরাসরি দেওয়া থাকবে। এই কোণটা যদি দেওয়া থাকে, এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করে নিলাম, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে আমরা এই কোণটা বের করতে পারবো,
যে এই কোণের মানটা কত, এটা দরকার আমাদের মেনলি। এটা বের করতে পারলে কি হবে, এটা বের করতে পারলে ওই যে আমরা কত কোণে ছাতা ধরতে হবে যেভাবে আমরা কোণ বের করছিলাম, তো এখানে দেখো তোমার বৃষ্টিটা যদি ঠিক এক্স্যাক্টলি এই কোণেই আসে, মানে এই দিক থেকে যদি বৃষ্টি আসে, বৃষ্টিটা যদি ধরো এই বরাবর আসে, মানে তুমি যে এইখানে যে কোণটা পাচ্ছ, আমি একটা সংখ্যা দিয়ে বোঝাই, ধরো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এবং এই 60 ডিগ্রি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণেই যদি বৃষ্টি আসে, উলম্বের সাথে 60 ডিগ্রি তুমি আগে যেভাবে আমরা অঙ্ক করলাম ওই পদ্ধতিতে তুমি আগে বের করে নিবা যে গাড়ির বেগ, বাতাসের বেগ, বৃষ্টির বেগ সব কিছু মিলে বৃষ্টিটা কোন দিক থেকে আসছে বলে মনে হবে গাড়িটার কাছে। সো সেই কোণটাও যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখো এটাকে গ্লাসটাকে স্পর্শ করতে করতে যাবে, অর্থাৎ গ্লাসটা বরাবর আসতেছে। 60 ডিগ্রির চেয়ে যদি কোণের মানটা বড় হয় তাহলে বৃষ্টিটা এই গ্লাসের উপর দিয়ে চলে যাবে, অর্থাৎ গ্লাসটা ভিজাবে না। আর যদি 60 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে এটা এসে গ্লাসের উপর পড়বে, অর্থাৎ গ্লাসটা পিছনের গ্লাসটা ভিজবে। তার মানে এইটা হচ্ছে আমাদের এই যে এই উলম্বের সাথে এই পিছনের গ্লাসটা কত ডিগ্রি কোণে আনত আছে এইটার উপর, এবং হচ্ছে বৃষ্টিটা কোন দিক দিয়ে আসতেছে উলম্ব রেখার সাথে, এই দুটা কোণ কম্পেয়ার করে কিন্তু আমরা বলতে পারবো যে বৃষ্টিটা পিছনের গ্লাসে স্পর্শ করবে নাকি পার হয়ে যাবে নাকি সরাসরি এসে পড়বে। এই বিষয়গুলো কিন্তু আমরা এই কোণগুলোকে কম্পেয়ার করে বের করে ফেলতে পারবো। তোমার কাজ হচ্ছে এই গাড়ির পিছনের গ্লাসটা উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে আছে এটা বের করবা, আর বৃষ্টিটা উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে আসতেছে এটা আগের যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসে বের করবা, এবং এই দুটা কোণ কম্পেয়ার করে সিদ্ধান্ত দিবা যে পিছনের গ্লাসটা ভিজবে কি ভিজবে না। তো এই পর্যন্তই থাকছে আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসটিকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করে থাকো তাহলে বৃষ্টির অঙ্কগুলো খুব সহজেই তুমি এখন আয়ত্ত করতে পারবে। আমরা এই পর্যন্তই রাখছি ক্লাসটি। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত বিদায়।